স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। রেজা ভাই, বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে কোথাও থেকে কোনো প্রকার শহীদ পরিবারের পরিবার হিসেবে আপনাদেরকে কোনো ক্ষতিপূরণের আশ্বাস বা ব্যবস্থা কোনো কিছু করা হয়েছে কিনা? আমিও মানে একটু বলার চেষ্টা করছিলাম যে প্রথমত তো আসলে একজন মানুষ যখন হত্যার শিকার হয় তার আসলে প্রথম কথা একজন ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে বলবো যে আসলে আমার বাবার বিনিময়ে আমি কি পেতে পারি না প্রথমত। অবশ্যই। কিন্তু তারপরেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ আত্মদান করেছে বা হত্যার শিকার হয়েছে। তো বঙ্গবন্ধু সরকার, আমি বলেছি যে তখন চেষ্টা করেছেন একদম সবাইকে না দিতে পারলেও একটা বড় অংশের কাছে পৌঁছানোর খুব সামান্য একটা অর্থ সাহায্য। কিন্তু পরবর্তীতে পুনর্বাসনের জন্য কিছু কিছু ভাবনা হয়তো সরকারের ছিল, সেটা বঙ্গবন্ধু নিজেও একটা পর্যায়ের পরে নিজেই বাঁচতে পারেননি। পরবর্তী পর্যায়ে তো দেশ চলে গেল অন্য একটা দিকে রাজনৈতিকভাবে চিন্তা করলে। তা এখন আর একটা বিষয় যে ৭১ সালে তো শুধু লক্ষ্যই হয়নি, একই সঙ্গে আমাদের অর্থ সম্পদ অথবা রাস্তাঘাট, বন্দর, কালভার্ট সমস্ত কিছুই ধ্বংস, এটা একটা যে ধ্বংসযজ্ঞটা হয়েছিল এটি মানে ঘটানোর পেছনে ছিল পাকিস্তান। জি। আর রেজা ভাই, এখন যে সরকার, সেই সরকারের পক্ষ থেকেও কোনো রকম কোনো এই সরকার, অন্য কোনো জায়গা এই থেকে নেওয়া সরকার, হয়নি? আমি যেটা বলবো যে এখন তো একটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি হয়েছে এবং যাদেরকে যারা সম্ভ্রমহানির শিকার হয়েছিলেন তাদেরকে বীরাঙ্গনা থেকে মুক্তিযোদ্ধা বলা হয়েছে এবং একই সঙ্গে তাদেরকেও খোঁজ করে চেষ্টা করা হচ্ছে তাদেরকে কোনোভাবে পুনর্বাসিত করা বা সহযোগিতা করার। সেদিক থেকে আমি যেটা মনে করি যে সরকারের একটা উদ্যোগ আছে, কিন্তু এটাকে আরও সক্রিয় এবং সচল করা দরকার। কারণ বিশেষ করে যদি বলি এই যে কামরুজ্জামানের এই যে সোহাগপুরে যে ঘটনাটি, সেখানেও যে বিধবা পল্লীতে যারা এত বছর ধরে আছেন, সেখানেও রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করবার জন্য একটা দিক আছে, আর একটা দিক হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তা সেই তাদেরকেই আমরা দেখেছি এদেশে পুনর্বাসিত হতে, ব্যাংক, বিমা, তারপরে হসপিটাল, নানা কিছু করে এদেশের অর্থনীতিতে তারা নিজেরাই আরো অর্থশালী হয়েছে। তো যে কারণে সেই অংশটাকেই আমরা দেখেছি অর্থে বৃত্তে আরো ফুলে ফেপে উঠতে। ওই জায়গাতে আসলে মানে ট্যাক্স আরোপ করা দরকার, যে ক্ষতিপূরণ প্রশ্নটা যারা ঘটিয়েছে তারা যেন। জি সাহেব, আপনি কিছু বলতে চাচ্ছেন? না, আমরা যেটা এই যে ৭১-এ ঘাতক দালাল নির্মূল কমিটি যখন করেছি তখন থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি এই গণহত্যার জন্য যারা দায়ী সেটা হচ্ছে পাকিস্তান, তখনকার পাকিস্তান সরকার এবং রাষ্ট্র হিসেবে পাকিস্তান এবং তাদের সহযোগী যারা আছে, এবং পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ চাইতে হবে। তোমরা আমাদের দেশটাকে এভাবে ধ্বংস করেছো, আমাদের পাওনাও আছে পাকিস্তানের কাছে, যুদ্ধকালীন পাওনা। যুদ্ধের আগে আমাদের যে তহবিল যেটা পাকিস্তানের ওখানে কেন্দ্রীয় ব্যাংকে বা অন্যান্য জায়গায় ছিল, সেই পাওনা যেমন পরিশোধ করতে হবে, একই সঙ্গে ভিকটিমদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের এই বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে ট্রাইব্যুনালে এই বিষয়টা কিন্তু প্রসিকিউশন থেকে আমার পরিষ্কার মনে আছে তুরিন আফরোজ যেটা তুলেছিলেন, ভিকটিমদেরকে ক্ষতিপূরণ দেয়, এবং ট্রাইব্যুনাল কয়েকটা রায়ের ক্ষেত্রে নির্যাতিত নারীদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন। এবং এই বিষয়টা, ক্ষতিপূরণের বিষয়টা তহিদ যেটা বললেন যে রাষ্ট্র যেটা করবে, রাষ্ট্র তো হচ্ছে ঠিক ক্ষতিপূরণ না, সেটা হচ্ছে তাদের পুনর্বাসনের কতগুলো উদ্যোগ, যে বিধ্বস্ত পরিবারগুলোকে, যেমন বঙ্গবন্ধু সরকার বাড়ি দিয়েছিলেন, কিন্তু খালেদা জিয়া এবং নিজামীরা যখন ক্ষমতায় এসছেন, বিএনপি জামাত যখন ক্ষমতায় এসছেন, তখন তারা কি করেছেন? শহীদ পরিবারদেরকে বঙ্গবন্ধুর দেয়া বাড়ি থেকে উৎখাত করেছেন। কদিন আগে আমি জহির রাহানের প্রসঙ্গে কাগজে লিখেছি, জহির রাহানকে যারা ক্ষতি করেছে তারা যেন ক্ষতিপূরণটা তাদেরকে দিতে হবে। এরকম আইন করতে হবে যে এদের যে ফাঁসি হলো, ঠিক আছে, কামরুজ্জামানের ফাঁসি হলো, কিন্তু তার তো বিশাল সম্পত্তি। এই যে সোহাগপুরের কথা বললো, আপনি ওই বিধবাগুলোর দিকে তাকিয়ে দেখুন, হত দরিদ্র তাদের ওখানে, আমি তো গিয়েছি সেখানে, মুখের দিকে তাকানো যায় না। ৪৩ বছর তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। তাদেরকে কামরুজ্জামানের সম্পত্তি বিক্রি করে সেই বিধবাদেরকে, সেই যারা নির্যাতিত যারা শহীদ পরিবারগুলো আছে, তাদেরকে অর্থটা দিতে হবে। সেটা হচ্ছে আসল ক্ষতিপূরণ। অবশ্যই। আরেকটা, আপনি বিধবাদের কথা বলছিলেন, এরকম অনেকেই আছে যাদের সাক্ষীর কারণে আসলে আজকে আমরা এই রায়গুলো দেখতে পাচ্ছি। এই সাক্ষীদের সুরক্ষার জন্য যে ব্যবস্থাটা এখন আছে সেটা পর্যাপ্ত কিনা? মোটেই নয়। এটা আমরা সবসময় বলেছি, ট্রাইব্যুনালের শুরু না, ট্রাইব্যুনাল হওয়ার আগ থেকেই বলছি যে এই মামলাতে সাক্ষীটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার।
কারণ বহু এভিডেন্স, যেটা রিটেন এভিডেন্স যেগুলো আছে, এগুলো কিন্তু এরা যখন ক্ষমতায় ছিল জামাত বিএনপি, তারা এগুলো পরিকল্পিতভাবে নষ্ট করে ফেলেছে। এখন এই সাক্ষীদের আমরা জানি যে এই বিচার চলাকালীন একজন সাক্ষী কিন্তু তারা হত্যা করেছে, সরকার পক্ষের একজনকে গুম করেছে, এবং ভয়ভীতি দেখানো। বিশেষ করে আমি নিজামীর ক্ষেত্রে আমি জানি যে বহু পটেনশিয়াল সাক্ষী, আমার ছবিতে যাদের সাক্ষাৎকার নিয়েছিলাম, ৭১ ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী, তাদেরকে জামাত বাড়ি বাড়িতে গিয়ে ধমক দিয়েছে, হুমকি দিয়েছে যে এই সরকার যখন যাবে তোমাদেরকে নির্বংশ করা হবে। ভয়ে নিজামীর মামলায় আমি দেখেছি ৮০% ভিকটিম যারা আমার সামনে ক্যামেরায় আমার সঙ্গে কথা বলেছেন, তারা ভয়ে সাক্ষ্য দিতে আসেনি। ওই সুরক্ষা আইনটি নাই বলে, আইন নেই বলে। সেই জন্য আমরা বারবার সরকারকে বলছি যে সাক্ষীদের সুরক্ষা, সাক্ষী কেন, আপনার আমাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সুরক্ষা আছে, বিচারকদের আছে। আজকে যিনি প্রধান বিচারপতি, ২ বছর আগে তার বাড়িতে তো বোমা মেরেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিয়েতে, ট্রাইব্যুনালের প্রসিকিউশনের বাড়িতে, ইনভেস্টিগেশনের এজেন্সির সবার বাড়িতে তো হামলা করেছে। আপনাদের কাছে ফিরছি আবারও, আরেকটা বিরতি নিচ্ছি বাংলাদেশে, এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। রেজা ভাই, বিরতির আগে সাক্ষীদের নিরাপত্তা প্রসঙ্গে বলছিলেন শাহরিয়ার ভাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন যে সাক্ষীরা যেরকম নিরাপত্তার অভাব ভোগ করছে বলে বলা হচ্ছে, আপনি শহীদ পরিবারের সন্তান হিসেবে আপনি কি একই রকম সমস্যায় পড়েন কিনা বা এরকম নিরাপত্তার অভাব বোধ করেন কিনা? হ্যাঁ, মানে সেই সমস্যাটা তো আমি বলবো যে বাংলাদেশে যারা কিনা সাক্ষী দিতে যাচ্ছে, এই বিশেষ করে এখন যে বিচার প্রক্রিয়া চলছে, তাদের জন্য সরকারিভাবে আরও উদ্যোগ নেওয়া দরকার। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ধরনের একটি নিরাপত্তাহীনতার প্রশ্ন, এটা আমি সহ সকলেরই আছে যারা কিনা এই প্রক্রিয়াকে সাহায্য করতে চাচ্ছে তাদের জন্য। তা সেজন্যে এই উদ্যোগ সরকারের দিক থেকে হওয়া দরকার, এবং নাগরিকের দিক থেকে বড় নিরাপত্তা আমি বলবো যে জনগণ। কারণ একটা ছোট্ট কথা বলি, যে জাহানার ইমামের নিরাপত্তার প্রশ্ন যখন এসেছিল, তখন উনি এই কথাটা বলতেন যে জনগণ হচ্ছে মূল নিরাপত্তা। তাহলে জনগণকে যদি সজাগ করা যায়, তাহলে আজকে যে অনাচারগুলো হচ্ছে, যারা এই সুযোগগুলো নিতে চাচ্ছে তাদেরকে রেসিস্ট করবে। এটা তো শুধুমাত্র পুলিশ বাহিনীর কর্তব্য না, এটা মানুষকে সচেতন হতে হবে, তরুণদেরকে সচেতন হতে হবে এটাকে রেসিস্ট করার জন্য। তো সেজন্যে সরকারের দিক থেকে উদ্যোগ থাকতে হবে এবং জনগণকে আরো সচেতন করার জন্য নানা ধরনের উদ্যোগ থাকতে হবে। জি রেজা ভাই, আরেকটা প্রসঙ্গ আনতে চাই যে আমরা দেখি যারা যুদ্ধাপরাধীর পক্ষের শক্তি, জামায়াত ইসলাম বা যুদ্ধাপরাধী যারা, তাদের পক্ষে যে প্রচার সেলগুলো কাজ করে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে, তারা অনেক বেশি শক্তিশালী। এখনকার প্রজন্মের অনেকেই জানে না যে কেন এদের বিচার হচ্ছে বা এদের ৭১-এ কি ভূমিকা ছিল। তো আমাদের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে নতুন প্রজন্মকে জানানোর যে ব্যবস্থা করা উচিত, সেটা যথেষ্ট বলে আপনি মনে করেন কিনা? না, আমি বলবো যথেষ্ট না, কিন্তু যথেষ্ট করবার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ, পাশাপাশি এখানে গণমাধ্যমের একটা অনেক বড় ভূমিকা আছে, এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে সামাজিক এবং অন্যান্য প্রতিষ্ঠান, তাদের একটা সম্মিলিত প্রচেষ্টার দরকার আছে। কারণ বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে একটা বড় অংশই বিভ্রান্তির শিকার হয়েছে, এবং যে কারণে আমরা অত্যন্ত মানে পরিতাপের সঙ্গে দেখছি। এমনকি আমি বলবো যে আজকে যার রায় হলো, তার সন্তানও এটি বুঝতে পারছে না যে তার বাবা এত বড় একজন অপরাধী, এত বড় একটা পাপাচারের সাথে লিপ্ত ছিল, এদেশের মানুষকে হত্যা করেছে একটা সুপরিকল্পিতভাবে। তারাও মনে করছে এটি তার বাবাকে হত্যা করবার জন্য রাষ্ট্র আজকে নিযুক্ত হয়েছে। এটি তো একটা যার কিনা জ্ঞান থাকবে বা যে কিনা মানে রেশনাল পারসন, তার তো একজন পাপীকে বা এই ধরনের একটা অভিযুক্ত মানুষকে ইয়ে করতে পারে না। মানে শাহরিয়ার ভাই, আপনারা নিশ্চয়ই এই প্রসঙ্গে কাজ করেছেন। না, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বলবো যে জামাত শত শত কোটি টাকা ব্যয় করছে। এখন সেই তুলনায় কিন্তু রাষ্ট্র, আজকেও খবরের কাগজে এই বিষয়টা নিয়ে আছে যে সাইবার ওয়ারফেয়ার আমরা যেটা বলছি, জঙ্গি মৌলবাদী সন্ত্রাসীরা, আমাদের যারা গোয়েন্দা বিভাগ আছে, সরকারের যে আইন সংস্থাগুলো, এদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তারা শুধু এখানে নয়, যেমন এখানে একটা তাদের ব্লগ এখানে বা একটা ইয়ে বন্ধ করে, ওয়েব পেজ বন্ধ করে দিচ্ছে,
অমনি তুরস্ক থেকে, পাকিস্তান থেকে কিংবা ইউরোপের যে কোনো দেশ থেকে 10টা তারা নতুন জি, করে আবার তুলছে। আন্তর্জাতিক প্রচুর মিডিয়াগুলোতেও টাকা তারা খরচ করছে এর আন্তর্জাতিক জন্যে। মিডিয়াগুলোতেও একটু ভিন্নভাবে উপস্থাপন করানো হচ্ছে, বলা হচ্ছে যে টাকা দিয়ে তারা আসলে ধর্মগুরু, ধর্মযাজকের ফাঁসি এই ধরনের এটা তো শব্দ। তাদের তো টাকা তো দিচ্ছে, এই যে লবিস্ট নিয়োগ শত করে। শত কোটি টাকা খরচ জি, করে আমার- লবিস্ট তো তারা নিয়োগ করছে। আমার সময় একদম শেষ। আরে ভাই, আপনি একদম অল্প করে বলুন যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, এখন জামায়াত প্রসঙ্গে আপনার শেষ কথাটা শুনতে চাই। না, আমি পরিষ্কারভাবে কথাটা বলতে চাই যে কামরুজ্জামান বলুন বা অন্য যারা আছে যাদের বিচার হচ্ছে, এরা কিন্তু ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা বা শত্রুতাবশত এইসব অপরাধগুলো, গণহত্যা বা মানবতার বিরুদ্ধে অপরাধ করেনি। এটা একটা দলীয় সিদ্ধান্ত ছিল। জি। ট্রাইব্যুনালের রায়েও বলা হয়েছে জামাত একটা অপরাধী সংগঠন হিসেবে এই কাজগুলো করেছে। সুতরাং জামাতের বিচার না করে ব্যক্তির বিচার করাটা আমি মনে করি এটা আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য না। জামাতকে রেজা ভাই, বিচার আপনি করতেই শেষ হবে। কথাটা বলুন এই প্রসঙ্গে। আমি শাহরিয়ার কবির ওনার সঙ্গে সমর্থন করে বলছি যে জামাত তো নিষিদ্ধই ছিল, যে কারণে 72 সালে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে আবার যখন তারা এই কাজ শুরু করেছে, আবার এখানে মানে রাজনীতি করছে, এবং এই বিচার প্রক্রিয়ায় আজকে জামাতি ইসলামীর বিচার মানে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেটা অতি দ্রুত করা দরকার। কারণ তা না হলে আমরা যে জন্যে এই বিচার প্রক্রিয়া করছি, এটা ব্যক্তির বিচার করছি না, মানে একটি আদর্শের বিচার করছি। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়।